অফিসার, আমার বউ পাখি। অফিসার শ্রাবণের কাঁধে হাত রেখে নিশ্চিন্ত করে বললেন, চিন্তা করবেন না, আমরা অতি শীঘ্রই খুঁজে বের করব আপনার ওয়াইফকে। আসামি তো আমাদের হাতেই আছে। নিকুর তমসায় চারপাশ চেয়ে আছে। নিস্তব্ধ নীরবতা চারপাশে বিরাজমান। পাখ পাখালির বা জীবজন্তুর কোনো টু শব্দটিও শ্রবণে আসছে না। জ্ঞান ফিরতেও পাখি নিজের চোখ জোড়া টেনে খুলতে পারল না। দুহাত দ্বারা মাথা চেপে ধরল। পিটপিট করে চোখ জোড়া খুলতে চাইল। আবছা আবছা দেখতে লাগলো চারপাশ। চোখ জোড়া স্পষ্ট খুলতেই বুঝতে পারল ঘরটায় কোনো আলো নেই। আলো প্রবেশ করার মতো কোনো ফাঁক ফোকরও নেই। চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে পাখি ঢোক গিলল। সে এখানে কিভাবে আসলো মনে করার চেষ্টা করলো মাথা চেপে ধরে। সে তো স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মাথায় কিছুটা জোর খাটাতেই পাখির গাড়িটার কথা মনে পড়লো। তার সামনে একটা গাড়ি আসলো। কেউ তাকে টেনে ধরলো গাড়িতে। তারপর কেউ মুখে কিছু চেপে ধরতেই জ্ঞান হারালো সে। তারপর তারপর কিছু মনে নেই তার। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো পাখির। নিজের সর্বাঙ্গে হাত বুলালো একবার। ঠিক আছে সে। ফুপিয়ে উঠলো পাখি। অশ্রু গড়িয়ে পড়লো কপাল বেয়ে। দেওয়ালের সাথে একদম সেটে বসলো। অন্ধকার ঘরে কিছু দেখতেও পাচ্ছে না সে। নিজের সর্বাঙ্গে একবার হাত বুলাচ্ছে আর ফুপিয়ে উঠছে। অজানা ভয়ে তার গলা শুকিয়ে আসছে বারংবার। এভাবে কতক্ষণ কাটলো তা জানা নেই। কাঁদতে কাঁদতে মাথা যখন ঝিম ধরে আসলো, তখন তার চোখের সামনে আলো ফুটে উঠলো। আলোর প্রকটে চোখ দুটো বুজে গেল সঙ্গে সঙ্গে। মুহূর্তে কেউ এসে তাকে ধরতেই চোখ না খুলেই পাখি ভয়ে দুর্বল শরীরখানা নিয়ে ব্যক্তিটিকে সজোরে ধাক্কা মারলো। দেওয়াল ঘেঁষে ফুপিয়ে উঠে চোখ মুখ খিচে ধরে বলল, ধরবেন না আমায়, চলে যান এখান থেকে, খবরদার ছোবেন না আমাকে। পাখি যখন নিজেকে আড়াল করতে ব্যস্ত, তখন সামনে থেকে কাতর স্বরে কেউ বলে উঠল, বউ পাখি। সময়টা তখন রাত্রির মধ্যভাগ। বিছানার মধ্যখানটায় জ্বরে কাতর পাখির দুর্বল দেহখানা ক্যাথাই ঢাকা রয়েছে। পাশে খাটে হেলান দিয়ে শ্রাবণ বসে রয়েছে। চোখে ঘুমো ঘুমো ভাব থাকলেও সে চোখ বন্ধ করতে নারাজ। এতক্ষণ সালমা বেগম, জুথিকা, জুই সবাই রুমেই ছিল। আধ ঘন্টা হবে শ্রাবণ তাদের যার যার ঘরে পাঠিয়ে দিয়েছে ঘুমানোর জন্য। শ্রাবণ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে পাখির দিকে চাইল। পাখির দিকে কিছুটা ঝুঁকে গিয়ে পাখির মুখশ্রীখানা সময় নিয়ে দেখলো। ললাটে অধৈর্যতে নড়ে চড়ে উঠল পাখি। বিকেলে বাসায় নিয়ে আসার পর থেকে মেয়েটা চোখ খোলেনি। জ্বরে গা পুড়ে যাচ্ছে যেন। ডাক্তার এসেছিল সন্ধ্যার দিকে। দেখে সব ওষুধ দিয়ে গিয়েছেন। সন্ধ্যার সময় সালমা বেগম ঘুমের ঘরেই কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল। এরপর আর চোখ খোলেনি মেয়েটা। শ্রাবণ পাখির মাথায় হাত রাখলো। চুলের মাঝে হাত গলিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। ঘুমের মাঝেই পাখি নিজের শরীরের ওপর ভারী কিছু অনুভব করলো, কিন্তু চোখ খুলে সেটা দেখার মতো শক্তি পেল না। সারা শরীর ঘেমে একাকার অবস্থা। মাথাটাও কেমন ভার ভার ঠেকলো তার। পাখি তার দুর্বল হাত টেনে নিল মাথার কাছে। মাথাটা ধরতেই আরেকটা হাতের উষ্ণ ছোঁয়া পেল। চমকে উঠল পাখি। চটজলদি চোখ খুলে তাকালো। ভয়ে ঢোক গিলে চারপাশ একবার দৃষ্টি বোলালো। বামে দৃষ্টি পড়তেই শ্রাবণের ঘুমন্ত ক্লান্ত মুখশ্রী নজর এলো। তৎক্ষণাৎ পাখি নিজের দিকে তাকালো। সে তো এখানে ছিল না। সে তো এই অন্ধকার রুমে বন্দী ছিল। কিভাবে এলো এখানে? শ্রাবণ নিয়ে এসেছে তাকে। শরীরে কাঁথা দিয়ে আবৃত থাকায় পাখি সেটা সরিয়ে ফেললো। এর জন্যই তার গরম লাগছিল। তার শরীর ভাল লাগছিল। চারপাশ আরেকবার শান্তপূর্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে শ্রাবণের দিকে চাইল পাখি। অপলক চেয়ে রইল শ্রাবণের ঘুমন্ত মুখের দিকে। নিজের ভ্রম ভেবে শ্রাবণের চোয়ালে হাত রাখলো। মুখে উষ্ণ স্পর্শ পেয়ে শ্রাবণ চোখ খুলে তাকালো তৎক্ষণাৎ। পাশ ফিরে পাখিকে জাগ্রত অবস্থায় দেখতে পেল। স্বস্তির শ্বাস ফেললো শ্রাবণ। পাখির কপালে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে উঠল, খারাপ লাগছে বউ? জ্বর কমেছে? পাখি মাথা নাড়ল। এটা তার ভ্রম না বুঝলো। শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, গরম লাগছে। জ্বর ছেড়ে গিয়েছে তাই গরম লাগছে। আমি ফ্যান ছেড়ে দিয়ে আসি। শ্রাবণ বিছানা থেকে নামতে নিলেই পাখি হাত ধরে আটকে দিল। অশ্রুসিক্ত নয়নে শ্রাবণের দিকে চেয়ে বলে উঠল, ওরা আমাকে অন্ধকার রুমে আটকে রেখেছিল, তো তারপর কি করেছে জানি না আমি। কণ্ঠ কেঁপে কেঁপে উঠল পাখির। শ্রাবণ শান্তপূর্ণ দৃষ্টিতে তাকালো পাখির দিকে। পাখির মনের আশঙ্কা সে বুঝলো। পাখির নিকটে সে পাখিকে বুকে জড়িয়ে নিল শ্রাবণ। পাখি গুটিসুটি মেরে পড়ে রইল বুকে। চোখ বেয়ে তার অবাধ্য ধারায় অশ্রুজল গড়িয়ে পড়ছে। শ্রাবণ পাখির মাথায় হাত রেখে বলল, কিছু হয়নি বউ। তোমার স্বামী থাকতে তোমায় কেউ কিচ্ছুটি করতে পারবে না। পাখি শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরলো, ফুপিয়ে উঠল। বাধা দিল না শ্রাবণ, কাঁদতে দিল। কাঁদলে মনটা হালকা হবে। শ্রাবণ খাটে হেলান দিল। পাখির পিঠে হাত রাখলো। কাটলো মিনিট খানেক এভাবেই। পাখির কান্না যখন থেমে গেল, শ্রাবণ তখন আদুরে কণ্ঠে ডেকে উঠলো পাখিকে, বউ পাখি। পাখি অবাক হলো।
মাথা তুলে চাইল শ্রাবণের দিকে। বউ পাখি। কান্নার রেশ কাটিয়ে তার চোখে মুখে বিস্ময়ের রেশ ভেসে উঠল। শ্রাবণ পাখির মুখ দু হাতের আঁচলে নিয়ে পুনরায় ডাকলো, বউ পাখি। হুম গরম লাগছে? হুম। কি দেখছো? আপনাকে। স্বামীকে দেখোনি আগে? আজকেই প্রথম দেখছো? আজকে দেখতে ভালো লাগছে। অন্যদিন দেখতে ভালো লাগে না বুঝি? লাগে, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছে। ঘুমাবে না? লাইট অফ করে দিয়ে আসি। দরকার নেই। দরকার নেই? আপনি আমার কাছেই থাকুন, কোথাও যাবেন না। শ্রাবণ শুনলো পাখির কথা, নিজে শুয়ে পাখিকে বুকে জুটে নিল। পাখি শ্রাবণের বুকে মাথা রাখলো, অতঃপর মৃদু স্বরে বলল, এখানে কি আপনি শান্তি লুকিয়ে রেখেছেন? শ্রাবণ কপালে ভাঁজ ফেলল, পর মুহূর্তেই বলে উঠল, তোমার কি মনে হয়? এই বুকটাই আমার জন্য শান্তির ভান্ডার তৈরি আছে বোধহয়। এখানটায় মাথা রাখলেই কেমন জানি শান্তি শান্তি লাগে। বলে পাখি চোখ বুঝলো। এখন একটু শান্তি তার প্রয়োজন, একটু শান্তির ঘুম প্রয়োজন। পরের দিন সকালবেলা পিয়াস রহমান আর রত্না বেগম পাখিকে দেখতে আসলেন। শ্রাবণ তাদের জানায়নি দুশ্চিন্তা করবে বলে। সকালবেলা জানাতেই দুজন ছুটে এসেছেন। পাখির জ্বর সকালে নেই বললেই চলে। রত্না বেগম তবুও মেয়ের কপালে হাত রেখে ক্রন্দনরত অবস্থায় বললেন, গায়ে তো এখনো জ্বর বইছে। পিয়াস রহমান মেয়ের কপালে হাত রেখে বলে উঠলেন, বেশি খারাপ লাগছে মা। পাখি দুজনকে শান্ত হতে বলল। পিয়াস রহমানের কোলে মাথা রেখে বলল, আমি ঠিক আছি, জ্বর সেরে গেছে। শ্রাবণ দুজনকে না করে দিয়েছেন পাখিকে কালকের ঘটনা সম্পর্কে কিছু না জিজ্ঞেস করতে। জিজ্ঞেস করলে যে পাখি কেঁদে কেটে ভাসাবে তা শ্রাবণের শতভাগ জানা। রত্না বেগম আর পিয়াস রহমান পাখিকে কালকের ঘটনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন না। সবকিছু শ্রাবণই বলেছে তাদের। মেয়ে যে ঠিক আছে এই হাজার হাজার শুক্রিয়া। রত্না বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, খেয়েছিস কিছু? মা খাইয়ে দিয়েছেন, ঔষধও খাইয়ে দিয়েছেন। রত্না বেগম এবার পূর্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। অসুখের ঘোরেও হাস্যোজ্জ্বল মুখ। মেয়ের চোখ মুখ বলে দিচ্ছে সে সুখে আছে। রত্না বেগমের চোখের কোণে জল জমল, আনন্দ অশ্রু। তারা তো সুখ দিতে পারেনি মেয়েটাকে। সে ছোট্ট থেকে দুঃখ কষ্ট সইয়ে মেয়েটাকে বড় করেছে, কিন্তু এখন তার মেয়ে সুখী। মেয়েকে সে ভালো ঘরে এনে দিতে পেরেছেন। কাঁদছো কেন মা? আচানক মেয়ের কথায় রত্না বেগম চোখের জল মুছলেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, কোথায় কাঁদছি? পাখি কিছু বলতে যাবে তখন সালমা বেগম ঘরে ঢুকলেন। বিছানার কাছে এসে পাখিকে উদ্দেশ্য করে বললেন, গল্প করা হয়েছে আব্বা মার সাথে? পাখি পিয়াস রহমানের কোল থেকে মাথা ওঠালো, সালমা বেগমের দিকে তাকিয়ে হাসলো। সালমা বেগম এবার রত্না বেগম আর পিয়াস রহমানের দিকে তাকিয়ে বললেন, বেআইন খাবেন চলুন। এতক্ষণ মেয়ের সাথে গল্প করে মন ভরেছেন, এবার পেট ভরবেন চলুন। পেট ভরে এসেছে বেয়াই। তা বললে তো হচ্ছে না, খাবেন চলুন। সালমা বেগম এক প্রকার জোর করেই খেতে নিয়ে গেলেন রত্না বেগম আর পিয়াস রহমানকে। তারা ঘর থেকে বের হতেই শ্রাবণ ঘরে ঢুকলো। পাখি তখন বিছানায় গোল হয়ে বসে। শ্রাবণ বিছানায় গিয়ে এক পাশে শুয়ে পড়লো। ঘাড় ঘুরিয়ে পাখির দিকে তাকিয়ে ডেকে উঠলো পাখিকে। বউ পাখি। পাখি এবার শ্রাবণের পানে চাইলো, গালে হাত দিয়ে বলল, বউ পাখি, এটা কি আমার নতুন নাম? এতদিন তো এই মেয়ে আর শুধু বউ ছিলাম, এখন কি বউয়ের সাথে নামটাও যোগ হলো? শ্রাবণ তাকিয়ে রইলো পাখির দিকে, অতঃপর জিজ্ঞেস করে উঠলো, এত পিচ্ছি কেন তুমি বউ পাখি? পাখি ভ্রু কুচকালো। শ্রাবণ দম ফেলে বলে উঠলো, তোমার কথা ভেবে বাসরটাও করতে পারছি না আমি। এর জন্য বাসরও আমার উপর রেগে আছে জানো বউ পাখি। বাসর আমাকে প্রতিনিয়ত বলে চলেছে, কবে তোর বউ বড় হবে শ্রাবণ, কবে বড় হবে, কবে তুই বাসর করবি। বাসরও কথা বলতে পারে? কিছুদিন পর চয়ন তালুকদার মেম্বার পদ হারিয়ে বসে রয়েছেন। কপালে হাত দিয়ে তিনি দিবারাত্রি হাই হাই করছেন আর ছেলেকে অকট্য বৃষ্টি ভাষায় গাল দিয়ে যাচ্ছেন। ছেলের জন্য মূলত সে আজকেই অবস্থানে। তার উপর নির্বাচনে গোহারা হেরেও ছেলে এই মিনিট বাদে পরপর টাকা চাইতে আসছেন। চয়ন তালুকদারের মেজাজ এমনিতেই তুঙ্গে উঠে রয়েছে, তার মধ্যে আবার শাহিদা বেগম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছেন। এমনিতে চিন্তায় তার যায় অবস্থা, তার উপর বাড়ির এসব নাটক তার অসহ্যকর লাগছে, মাথা ধরে আসছে। রাগে বিরক্তিতে সবাইকে বাড়ি ছাড়া করে দিতেও ইচ্ছে করছে তার, কিন্তু সে এই সহজতর কাজটাও করতে পারছে না। দাঁতে দাঁত চেপে সব নাটক সহ্য করে যাচ্ছেন। চয়ন তালুকদার এবার বিছানায় বসে শাহিদা বেগমের দিকে তাকিয়ে ধমকে উঠলেন, এভাবে শায়ের মতো চিল্লাচ্ছিস কেন? চুপ করো বেয়াদব মহিলা। শাহিদা বেগম স্বামীর ধমকে আলমারির কাছ থেকে সরে আসলেন। স্বামীর নিকটে সে কান্নারত হয়ে বললেন, দেখো না আমার গয়নাগুলো পাচ্ছি না, কোথায় গেল? চয়ন তালুকদার কপালে ভাঁজ ফেললেন বিরক্তিতে রাগে। স্ত্রীর দিকে তাকিয়ে রাগী স্বরে বলে উঠলেন, নেখাখানা বন্ধ করে দেখো আলমারিতে আছে। খুঁজেছি আমি, নেই আলমারিতে।
মাথা গরম আছে, আর গরম করো না, ভালো করে দেখে আসো। দেখো, আমি যদি গিয়ে তোমার গয়না পাই তাহলে তোমার অবস্থা কিন্তু ঠিক এখনকার মতোই থাকবে না। তুমি গিয়ে দেখে এসো, সত্যিই গয়না নেই। চয়ন তালুকদার উঠলেন এবার বিছানা থেকে, রুক্ষ মেজাজে আলমারির সামনে গিয়ে আলমারি খুললেন। গয়না যে ড্রয়ারে রাখা হয় উক্ত ড্রয়ার খুলতে দেখলো কিছুই নেই। চয়ন তালুকদার স্ত্রীর পানে তাকালেন, অতঃপর আলমারি পুরোটা দেখলেন, কিন্তু গহনা নেই। চিন্তার ভাঁজ পড়ল চয়ন তালুকদারের কপালে, পথ হারালো, এখন আবার গয়না। চয়ন তালুকদার শাহিদা বেগমকে পুরো ঘর খুঁজতে বলেন, যদি অন্য কোথাও থাকে। পুরো ঘর খুঁজেও দুজন কিছুই পেল না। চয়ন তালুকদার বিছানায় বসে পড়লেন এবার। শাহিদা বেগমের দিকে তাকিয়ে বললেন, মেয়ে নিয়েছে এসব গয়না? আমার মেয়ে এমন কাজ করবে না। তাহলে কে নিল গহনা? চোর? চোরাই ছিল ঘরে? জানি না আমি। শাহিদা বেগম নাক টেনে কান্না করতে লাগলেন। চয়ন তালুকদার বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বিরক্তিকর দৃষ্টিতে। শাহিদা বেগমের গাফিলতির জন্যই তো গয়না হারিয়েছে, এখন এসব ন্যাকা কান্না করার মানে হয় না। চয়ন তালুকদার মুখ ঘুরিয়ে নিলেন, চিন্তা করলেন কিছু একটা। এতগুলো গহনা কোথায় যাবে? গয়না তো আর হাত পা গজেনি যে উড়ে উড়ে বাড়ি থেকে উদা হয়ে যাবে। চোরও ঢোকেনি বাড়িতে, তাহলে কোথায় যাবে? নিজের মেয়ের প্রতিও তার বিশ্বাস নেই। তানি কয়েকদিন হলো হোস্টেলে ফিরেছে, হতেও পারে মেয়ে চুরি করে নিয়ে গেছে। ছেলের প্রতিও যে তার অগাধ বিশ্বাস তাও নেই। নিজেকে ছাড়া কাউকে তিনি বিশ্বাস করেন না, এবং কি নিজের স্ত্রীকেও না। হতেও পারে তার স্ত্রী গয়না সরিয়ে এমন একা কান্না কাঁদছে। চয়ন তালুকদার শাহিদা বেগমকে গালিগালাজ করতে লাগলেন। সেলিম বাড়িতে ঢুকলো দুপুরের দিকে। চয়ন তালুকদার তখন শাহিদা বেগমের উপর চিল্লাচ্ছেন। চয়ন তালুকদারের ঘর থেকে চিল্লাপাল্লার শব্দ শুনে সেলিম সেদিকে ছুটলো। ঘরের সামনে এসে শাহিদা বেগমকে ফ্লোরে বসে কাঁদতে দেখে চয়ন তালুকদারের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো। ছেলের কণ্ঠ শুনে চয়ন তালুকদার তাকালেন ছেলের পানে। ছেলেকে দেখে তার মেজাজ আরো দ্বিগুণ খারাপ হলো। রেগে উঠে বললেন, তোর শোনা লাগবে না, বাইরে হ ঘর থেকে। সেলিম কিছুক্ষণ তাকিয়ে থেকে শীষ বাজাতে বাজাতে চলে এলো নিজ কক্ষে। চয়ন তালুকদার ছেলের যাওয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে খসখচানিটা কি সত্যি হবে? তার ছেলেই তাহলে? নিজের ছেলে যদি শেষ অবধি কাল সাফ হয় তাহলে মুহূর্ত সময় নেবে না চয়ন তালুকদার ছেলেকে শেষ করতে। চারদিকে তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। শ্রাবণ বাইরে গেছে বিদায় বসার ঘরে জুয়ের সাথে পাখি বসে বসে টিভি দেখছিল। পাখির এখন জ্বরটার অবশ্য কিছুই নেই, তবুও শ্রাবণ এখনো তার খেয়াল রাখা বাদ রাখেনি। বাড়িতে আসলে তার যত বাণী শুরু হয়ে যায়। এর থেকে শ্রাবণ বাইরে আছে এতেই যেন পাখির একটু স্বস্তি ক্ষণিকের জন্য। বাড়িতে আসলে শ্রাবণের যত সব নিষেধাজ্ঞা। দুজনের পূর্ণ মনোযোগ তখন টিভির মধ্যেই। টিভিতে তখন বেশ উত্তেজনামূলক মুহূর্ত। নায়কের সাথে ভিলেনের ফাইট, কে জিতবে তা নিয়ে বেশ চিন্তিত রয়েছে দুজন। চক্ষুদয় ছোট ছোট করে ভিলেনের দিকে তাকিয়ে রয়েছে দুজনেই। ভিলেন তখন হিরোকেই মারছে, এখন হয়তো হিরোর মারার পালা ভিলেনকে। এবার মনোযোগ আরেকটু দৃঢ় করলো দুজন, কিন্তু তাদের এই মনোযোগের ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ করেই কলিং বেল বেজে উঠলো। দুজনই মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করলো। এরকম মুহূর্তে কেউ ডিস্টার্ব করে? জুই পাখির দিকে তাকালো। পাখি ভাবলো হয়তো শ্রাবণ এসেছে, নয় শ্বশুর শাশুড়ি এসেছে। তাই পাখি সোফা ছেড়ে উঠলো, এগিয়ে গেল মেন ডোরের দিকে। মেন ডোর খুলতে অচেনা মুখশ্রী যুবকের দর্শন পেল পাখি। কপালে ভাঁজ পড়লো তার। লোকটাকে বেশ অগোছালো দেখালো। পাখি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থেকে কিছু জিজ্ঞেস করে ওঠার পূর্বেই সামনের লোকটি পাখিকে জিজ্ঞেস করে উঠলো, জ্যোতিকা বাড়িতে আছে? জি আছেন। ওনার সাথে দেখা করা যাবে? লোকটাকে বেশ উদ্বিগ্ন দেখালো পাখির কাছে, যেন কোনো কিছু নিয়ে বেশ তাড়াহুড়োয় আছেন। ওই যে ট্রেন মিস হওয়ার ভয়ে মানুষ যেমন ছুটে চলে রেল স্টেশনে, ঠিক সেরকম যাত্রীর মতোই মনে হলো লোকটিকে, যেন একটু দেরি করলে ট্রেন সে মিস করে যাবেন, অযথা কাঙ্ক্ষিত জিনিসটি সে হারিয়ে ফেলবেন, অথবা কাঙ্ক্ষিত জিনিসটি সে হারিয়ে ফেলবেন। পাখি ভদ্রতার সহিত লোকটিকে ভেতরে আসতে বলল। পাখির বলতে দেরি, কিন্তু লোকটার ভেতরে ঢুকতে দেরি হয়নি। ভেতরে ঢুকতে সর্বপ্রথম জুইয়ের সাথে লোকটার দেখা হলো। জুই বোধহয় লোকটাকে কিছু বলতে চাইলো, কিন্তু লোকটা তাড়াহুড়ো দেখে কণ্ঠনালী ভেদ করে যে শব্দগুলো বলতে চেয়েছিল তা বলতে না পেরে তৎক্ষণাৎ গিলে ফেললো। লোকটা জ্যোতিকার রুমের দিকে চলে যেতেই পাখি জুইয়ের নিকট এসে জিজ্ঞেস করলো, লোকটা কে জুই? তুহিন ভাইয়া। তুহিন ভাইয়া? কে উনি? কি হয় তোমাদের? আপুর হাজবেন্ড। আপু বিবাহিত? হ্যাঁ। তাহলে তারা দুজন একসাথে থাকেন না কেন? সেটা জানি না, কারণ আমার সামনে কেউ এই বিষয়ে কথাও বলে না। ভাইয়ার ছবিও লুকিয়ে চুরিয়ে আপুর ফোনে একবার দেখেছিলাম, তাই চিনলাম। কিন্তু ভাইয়া হঠাৎ এ বাড়িতে আপুর খোঁজে কেন এলো